নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। পালং শাকটা কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, কিন্তু আমি তোমাদের কথা দিলাম পালং শাকের এই রেসিপিটা যদি তোমরা বানাও তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি খেতেও অপূর্ব লাগে, যেমন সুস্বাদু তেমনই সুগন্ধ। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকগুলো গোটা অবস্থাতেই পরিষ্কার করে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার কারণ কাটার পর কিন্তু শাকটা আর ধোয়া যাবে না। শাকটা একদম ছোট্ট ছোট্ট বা একদম মিহি করে কুচি করে নিতে হবে। তোমরা যতটা সম্ভব পারবে ততটাই কিন্তু মিহি করে কুচি করে নিও। যত মিহি করে কুচি করা হবে ততই কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। শাকটা দেখো একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। একদমই কিন্তু অল্প মশলার ব্যবহার করব, বেশি মশলা দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু ধনে পাতাটাকে হাতে করে একটু কেটে দিয়ে দিলাম যাতে বাটতে সুবিধে হয়। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা বাদ দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে হবে না। আর দিয়েছি সামান্য একটু আদা কুচি। এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকম কালার আসবে না, খুবই অল্প তেল মশলার মধ্যে একদমই একটা হালকা পাতলা রান্না। হাফ কাপ পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে যাওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডালের জলটা ঝরিয়ে নিয়েছি। মিক্সিং জারের মশলাটা আলাদা করে বেটে রাখবো আর এই মুগ ডালের সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকেও কিন্তু আলাদাভাবে বাটতে হবে। মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে রেখে দিয়েছি, আর যেই মশলাটা পেস্ট করেছিলাম তারই অল্প একটু মিক্সিং জারের মধ্যে রেখে দিয়েছি। এরপর মুগ ডালটা বেটে নিয়েছি। মুগ ডালটা কিন্তু জল ছাড়া বেটে নিতে হবে, কোনোভাবেই জল দেওয়া যাবে না। আর বেশ অনেকটা সময় ধরে বেটে নিতে হবে যাতে এই মিক্সিং জারের মধ্যেই খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে যায়। এখানে দেখো তোমরা ডাল বাটাটা দেখলেই বুঝতে পারবে যে ঠিক কতটা ফুলে উঠেছে। ঠিক এইভাবে করেই বেটে নিও, আর একদম মিহি হবে বাটাটা। ডালটা বাটা হয়ে গেছে। এরপর কড়াই গরম করে কুচিয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে পালং শাকের থেকে যেটুকু জল বেরোবে এই জলটা ভালোভাবে শুকিয়ে নেব। তবে ঢাকা দিয়ে ঢেকে রাখার কিন্তু দরকার নেই, তাহলে আবার পালং শাকটা একদম নরম হয়ে যাবে। শুধুমাত্র পালং শাকের জলটুকু শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেখো বেশ কিছুটা জল ছেড়েছিল, আর এই জলটাকে এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি। আর জলটা যাতে সহজেই শুকিয়ে যায় এই জন্য এটা শুকিয়ে নিচ্ছি। পালং শাকের জলটা দেখো শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর পালং শাকটা তুলে নিলাম। অবশ্যই কিন্তু শাকের জলটা এইভাবে শুকিয়ে নিও, না হলে বড়াগুলো ভালোভাবে রেডি হবে না, অনেকটা জল বেরিয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি, অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে। এরপর খুব ভালোভাবে ডালের সাথে পালং শাকটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি এই রেসিপিটা নিরামিষ বানাচ্ছি, এই জন্য কিন্তু পালং শাকের সাথে মুগ ডাল ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোলার ডাল দিতে পারো, আর যারা চাইছো আমিষভাবে রেসিপিটা বানাতে তারা কিন্তু মসুর ডাল দাও, বা একটু পেঁয়াজ কুচি বা আদা রসুন এগুলোও দিতে পারো, কোনো অসুবিধে হবে না। নিজেদের পছন্দ মতো করে কিন্তু এই রেসিপিটা বানানো যেতেই পারে। খুব ভালোভাবে কিন্তু ডালের সাথে পালং শাকটা ফেটিয়ে বা মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠবে আর বেশ নরম হবে, খেতেও ভালো লাগবে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নেব।
একটু সময় নিয়ে বড়াগুলো ভাজবো, যাতে একদম ভেতর অবধি ভালোভাবে বড়াটা ভাজা হয়। তার কারণ পালং শাক রয়েছে, গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজলে শাকগুলো একটু শক্ত থেকে যেতে পারে। এই জন্য একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে শাকগুলোও খুব ভালোভাবে নরম হয়ে যায় বা সুন্দরভাবে বড়া শাকটা ভাজা হয়, তাহলেই বড়াগুলো বেশি ভালো লাগে। এই রকম বড়া কিন্তু শুধু শুধু ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে বা শুধু খেতেও বেশ ভালো লাগে। পালং শাক তো বাচ্চারা একদমই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি একটু বড়া ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু শুধু শুধুই খেয়ে নেবে। বেশ দেখো, উল্টে পাল্টে এক পিঠটা লালচে রং ধরে গেছে, এরপর উল্টে পাল্টে একটু লালচে করে বড়াগুলো ভেজে তারপর ফেরত আসছি। বড়াগুলো দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো বেশ কিছুটা তেল রয়ে গেছে, কিন্তু এতটা তেল আমি রান্নাতে ব্যবহার করব না। এই রান্নাটা একদম হালকা পাতলা আর অল্প মশলা দিয়ে বানাবো, এই জন্য কিছুটা তেল তুলে রাখছি আর বাকি তেলটা দিয়ে রান্নাটা শুরু করব। কিছুটা তেল দেখো তুলে রেখেছি, এরপর বাকি যেটুকু তেল রেখেছিলাম তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু দিয়ে দিয়েছি গোটা জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধও হয়ে যায় আর সুন্দর একটা লালচে রং ধরে যায়। আলুটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যারা কালার করতে চাও রান্নাটাতে, সেই ক্ষেত্রে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। আর হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে দেখো খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখানে কিন্তু এই রান্নাটা খুব বেশি যে একদম ঝোল সেটা হবে না, একটু গা মাখো হবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। কিছুটা জল দিয়ে দিয়েছি, এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এরপর ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে ফেরত আসছি। কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। একদমই দেখো হালকা একটা কালার এসেছে আর খুবই অল্প তেল মশলার মধ্যে যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। আর আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে ঠিক তোমরা আরও কি পদ্ধতিতে বানাতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি মিনিট 3-4 মতো, যাতে বড়ার মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। সুন্দরভাবে দেখো রান্নাটা হয়ে গেছে। এখানে আমি 1-2 আলু একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, যাতে ঝোলটা একটু গাঢ় বা ঘন হয়ে যায়। আলুগুলো চেপে নিয়েছি, এরপর রেসিপিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য একটু ঘি দিয়েছি, 1/2 চামচেরও কম, কিন্তু একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করলাম। এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি। একদম হালকা পাতলা একটা রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো তারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো, অথবা আমার মতো নিরামিষ করেও কিন্তু বানাতে পারো, কোনো অসুবিধে নেই। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।